নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে ভুটান নাকি ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হতে চলেছে, অর্থাৎ ভুটান ভারতবর্ষের নতুন রাজ্য হতে চলেছে। এই নিয়ে কিন্তু একটা খবর ভেসে বেরাচ্ছে। আজকের আমাদের ভিডিওর টপিক হলো যে ভুটান কি ভারতবর্ষের নতুন রাজ্য হতে চলেছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ভুটান সম্পর্কে দেখে নেব, ভুটানের ইতিহাস সম্পর্কে দেখে নেব, কেন এরকম খবর সামনে এসছে, ভুটান যদি ভারতের সঙ্গে সংযুক্ত হয় তাহলে তার বেনিফিট ভুটান আর ভারতের কি হবে, এর সঙ্গে সম্পর্কযুক্ত সিকিম কিভাবে ভারতের রাজ্যের অঙ্গরাজ্য হলো, আর সত্যি কি ভুটান ভারতবর্ষের রাজ্য হবে নাকি পুরোটাই গুজব, তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। ভুটান নাকি ভারতবর্ষের আন্ডারে আসতে চলেছে, ভুটান নাকি ভারতবর্ষের নতুন অঙ্গরাজ্য হতে চলেছে, এরকমই খবর কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। সেই নিয়ে আমরা জানবো। তার আগে জানি ভুটান সম্পর্কে। ভুটান হলো ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত একটি ছোট প্রতিবেশী দেশ, যা হিমালয়ের কোলে অবস্থিত। ভুটানে বেশিরভাগটাই বুদ্ধিস্ট মানুষদের বসবাস। আমরা জানি গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে বর্তমান নেপালে, গৌতম বুদ্ধের যে বিচরণ ক্ষেত্র ভারতে, অর্থাৎ ভারতের সাথে ভুটানের কিন্তু একটা সাংস্কৃতিক মিল আছে। আর আমরা জানি যে গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়, আর বুদ্ধিস্ট সব থেকে শান্তির ধর্ম। সেই দিক থেকে এই বুদ্ধিস্ট লোকজন অর্থাৎ ভুটানের লোকজন কিন্তু অনেক অনেক শান্তিপ্রিয় মানুষ, এবং ভুটানকে আমরা বলি বজ্রপাতের দেশ। অন্যদিকে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, ভুটানের ভাষা হলো জংখা, ভুটানের টাকা হলো নুলটাম। এবং ভারত আর ভুটানের কিন্তু দীর্ঘদিনের খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক এবং ভ্রাতৃত্বের সম্পর্ক। ভারতের দ্বারাই কিন্তু ভুটান অনেক অনেক উন্নতি করেছে। এখন আমরা দেখে নেব যে ভুটানের ইতিহাস, তবেই আমরা কিন্তু বুঝতে পারবো যে ভারতের সাথে ভুটানের এই সংযুক্তির বিষয়টা কতটা গুজব না কতটা সত্যি। এখন ইতিহাস। প্রাচীন ভুটানের ইতিহাস ঘাঁটতে গেলে ভুটানের আদি বাসিন্দা কারা সেই নিয়ে কিন্তু একটা যে সলিড একটা কোনো ধারণা কিন্তু পাওয়া যায় না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু বলা আছে। অনেকেই মনে করেন যে তিব্বত থেকে কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ তারা কিন্তু ভুটানে চলে আসে, কারণ ভুটান ছিল নেগলেক্টেড। সেখানে তারা কিন্তু বসবাস শুরু করে এই হিমালয়ের কোলের নেগলেক্টেড জায়গাতে, এবং তারাই কিন্তু সেখানের আদি বাসিন্দা হিসেবে তাদেরকে ধরা হয়। পরবর্তী ক্ষেত্রে 1616 খ্রিস্টাব্দে ওই তিব্বতের একজন ব্যক্তি যার নাম নিমগেয়াল, সে কিন্তু ভুটানে এসে তার শাসন শুরু করে। পরবর্তী ক্ষেত্রে এই যে তিনি শাসন শুরু করেছেন, যত সময় গেছে তত কিন্তু এই ভুটানের রাজার কিন্তু ক্ষমতা বেড়েছে, এবং ভুটানের রাজার কিন্তু একটা সময় শক্তিশালী সেনাবাহিনী ছিল। যখন মোগল সাম্রাজ্যের শেষের দিক, তখন আমাদের এই যে পশ্চিমবঙ্গের একটি জেলা কুচবিহার, সেই কুচবিহার কিন্তু একটি দেশীয় রাজ্য ছিল, এবং এই কুচবিহারকে কিন্তু আক্রমণ করতে এসেছিল মুঘলরা। এই মোগলদের বিরুদ্ধে একটা যে শক্তি গড়ে তোলার জন্যই কুচবিহারের রাজা সে সাপোর্ট চেয়ে পাঠিয়েছিল এই ভুটানের রাজার কাছ থেকে, এবং ভুটানের রাজা ভুটানের আর্মিকে পাঠিয়েছিল কুচবিহারকে রক্ষা করার জন্য। তার ফলে কিন্তু মোগলরা ফিরে গেছিল, কিন্তু সাহায্য তো করলো ঠিকই। এই ভুটানের আর্মি সে কিন্তু কুচবিহারের রাজার সাথে বেইমানি করলো। তার কারণ এই যে মোগলদের কাছ থেকে হারালো, তার পরবর্তী ক্ষেত্রে ভুটানের আর্মির উচিত ছিল ফিরে যাওয়া। ভুটান আর্মি কিন্তু ফিরে গেল না, এবং কুচবিহারের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দখল করার চেষ্টা করলো, এবং কুচবিহারের রাজা বুঝতে পারলো যে ভুটান তার সাথে বেইমানি করছে। তখন কিন্তু অলরেডি বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গড় কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে, পলাশির যুদ্ধ হয়ে গেছে, অন্যদিকে বক্সার যুদ্ধ হয়ে গেছে 1764, অন্যদিকে বাংলা বিহার উড়িষ্যার দেয়ানি লাভ হয়ে গেছে 1765 খ্রিস্টাব্দে। অর্থাৎ ব্রিটিশরা কিন্তু তখন যথেষ্ট শক্তিশালী। তখন কুচবিহারের রাজা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আবেদন করলো যে আমাদেরকে সাহায্য করুন, ভুটানের আর্মি আমাদেরকে দখল করে দিচ্ছে। ব্রিটিশরা কুচবিহারকে সাহায্য করলো, এবং ভুটানের আর্মি তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হলো কুচবিহার ছেড়ে।
পরবর্তী ক্ষেত্রে 1774 সালে ব্রিটিশদের সাথে ভুটানের একটা কিন্তু চুক্তি হয়, যেখানে বলে হয় যে যে ব্রিটিশরা ভুটানদেরকে কোনো মতেই ডিস্টার্ব করবে না, ভুটান নিজের মতো থাকবে, স্বাধীনভাবে থাকবে। তার বদলে ভুটানের রাজা ব্রিটিশদেরকে টাকা দেবে, এমনকি ভুটানের যে খুব মূল্যবান কাঠ তাও কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই নিয়ে ব্যবসা করবে। এরপর 1814 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাম্রাজ্য বাড়াচ্ছে, অর্থাৎ আসাম এবং আমাদের নর্থ বেঙ্গল অ্যাকোয়ার করছে, তখন কিন্তু ভুটান কিন্তু বাধা দেয় এবং ভুটান সে কিন্তু আক্রমণ করে কাকে? সিকিমকে, আমাদের কুচবিহারকে, অন্যদিকে আমাদের নর্থ বেঙ্গলকে। তখন কিন্তু ব্রিটিশরা বাধা দেয় এবং ব্রিটিশ আর এই ভুটানের সাথে একটা নতুন চুক্তি হয়, যে চুক্তিটা হচ্ছে টিটি অফ সিনচোলা। পরবর্তী ক্ষেত্রে ভুটানে কিন্তু ব্যাপক সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লেগে যায়। আর এই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য যে ভুটানের রাজা ব্রিটিশদের কাছে সাহায্য চেয়ে বসে, আর তার ফলে কিন্তু ব্রিটিশদের সাহায্যে ভুটানের নতুন রাজা হয় ওয়াংচুক। এই ওয়াংচুক কিন্তু ব্রিটিশদের সাহায্যেই ভুটানের সিংহাসনে বসে। পরবর্তী ক্ষেত্রে দেখা দেয় যে এই ব্রিটিশদের সহযোগিতায় ভুটানের রাজা তিব্বতের সাথে একটা চুক্তি করে যে তিব্বত আর ভুটানকে ডিস্টার্ব করবে না। কিন্তু এই যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে কিন্তু খুশি ছিল না কে? চায়না। তারপরে কিন্তু চায়না তিব্বতকে দখল করে নেয় এবং ভুটানের মানুষ বা সিকিমের মানুষ বা নেপালের মানুষ ভয় পেয়ে যায়, হয়তো চায়না তিব্বতের মতো তাদেরকেও দখল করে নেবে। তখন ভুটানের রাজা ব্রিটিশদের কাছে সাহায্য চেয়ে বসে এবং ভুটান ও ব্রিটিশদের মধ্যে একটা চুক্তি হয়, যেটা হচ্ছে টিটি অফ পুনাখা 1910 সালে, যেখানে ব্রিটিশ সরকার বলে তারা ভুটান যে রাজ্যটি আছে সেটিকে তারা নিরাপত্তা দেবে বা প্রতিরক্ষা ক্ষেত্রে সাহায্য করবে। ব্রিটিশ আর্মি ভুটানকে রক্ষা করবে চীনের আক্রমণের হাত থেকে। অন্যদিকে যে ভুটানের যে বৈদেশিক যে দপ্তর সেটাও কিন্তু এই ব্রিটিশরাই দেখাশোনা করবে। এভাবে কিন্তু চলতে থাকে। সমস্যা দেখা দেয় যখন ভারত স্বাধীনতা পায়, যখন 1946 সালে গণপরিষদ গঠিত হয় সংবিধান লেখার ক্ষেত্রে, তখন কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে প্রিন্সলি স্টেটগুলি, তখন 562টি দেশীয় রাজ্য ছিল, যেমন কুচবিহার দেশীয় রাজ্য ছিল। দেশীয় রাজ্যগুলিকে কিন্তু ব্রিটিশরা সরাসরি তারা কিন্তু চালনা করতো না, এই দেশীয় রাজারা চালনা করতো তাদের, আর দেশীয় রাজারা কিন্তু ব্রিটিশদেরকে টাকা দিত। এখন দেশীয় রাজ্যগুলি কী হবে? ব্রিটিশরা বলে দেয় যে ভারত পাকিস্তানের মধ্যে যে দেশে চাইবে সে দেশেই কিন্তু এই দেশীয় রাজ্যগুলি যেতে পারবে। এখন সমস্যা হয়ে দাঁড়ায় এই যে ভুটান, নেপাল আর সিকিমকে নিয়ে। এই ভুটান কিন্তু এই ক্যাবিনেট মিশনকে একটা চিঠি লিখে পাঠায় যে আমরা কিন্তু ভারতের রাজ্য নয়, আমরা কিন্তু অলরেডি স্বাধীন দেশ হিসাবে আছি, ব্রিটিশদের সঙ্গে কিন্তু আমাদের সেই টিটি অফ পুনাখা হয়েছে। তারপর থেকে কিন্তু এই ভুটান, সিকিম আর হচ্ছে নেপাল আলাদা থেকে যায় স্বাধীন দেশ হিসাবে। কিন্তু সমস্যা দেখা দেয় যখন ভারত স্বাধীন হয়ে যায়, ব্রিটিশ সরকার চলে যায়, তখন কিন্তু ভুটানের নিরাপত্তা নিয়ে একটা সমস্যা দেখা দেয়। কারণ ব্রিটিশরা কিন্তু ভুটানের এই যে নিরাপত্তার দিকটি দেখাশোনা করত, প্রতিরক্ষার বিষয়টি দেখাশোনা করত। তখন ভুটানের রাজা আসে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে। তখনই জওহরলাল নেহরু কিন্তু একটি তাদেরকে প্রথম প্রস্তাব দেয় যে ভুটান সরাসরি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাক, ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে তাকে মর্যাদা দেওয়া হবে এবং তার যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাকে বজায় রাখার জন্য ভুটানে এক্সট্রা বা স্পেশাল অটোনমি দেওয়া হবে। কিন্তু ভুটানের রাজা তার যে রাজতন্ত্র বা স্বাধীনতা কোনোদিন সে ছাড়তে চায়নি, সে কিন্তু খুশি হয়নি। পরবর্তী ক্ষেত্রে নেহরু আরও একটি তাদেরকে প্রপোজাল দেয় যে ঠিক আছে, প্রথমটা মানতে হবে না, দ্বিতীয়টাতে এসো, ব্রিটিশরা যেমন তোমাদেরকে এই যে প্রতিরক্ষাতে সাহায্য করতো, অন্যদিকে বৈদেশিক নীতিতে সাহায্য করতো, আমরাও কিন্তু তোমাদেরকে সেই সাহায্যই করব। আর এটা কিন্তু মেনে নেয় ভুটানের রাজা। এই নিয়ে কিন্তু দুই দেশ চলতে থাকে এবং দুই দেশের মধ্যে অনেক উন্নতি হয়। ভারত কিন্তু ভুটানকে সবসময় সাহায্য করে এসছে, শুধুমাত্র এই প্রতিরক্ষা আর বৈদেশিক ক্ষেত্র নয়, ভুটানের যে পরিবহন, ভুটানের যে টেলিকমিউনিকেশন, ভুটানের যে জলবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন ক্ষেত্রে ভারত কিন্তু ভুটানকে সাহায্য করে এসছে। ভুটানের কিন্তু অনেক উন্নতি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে 2007 সালে আরও একটি চুক্তি হয়, যেখানে ভুটানকে নিরাপত্তা ক্ষেত্রে আরও বেশি ক্ষমতা দেয় ভারত। এখন এই যে ভুটান ভারতের সাথে মার্চ করবে, এই প্রসঙ্গটা উঠল কেন? মেনলি এর কারণ হচ্ছে ভুটান কিন্তু এখন ভয়ে আছে, চীনের ভয়ে আছে। চীন কিন্তু যে কোনো সময় ভুটানকে অ্যাটাক করে
যে ভুটানের স্বাধীনতা দখল করে নিতে পারে। আর আমরা জানি ভুটানের নিরাপত্তা আছে ভারতের হাতে, ভারতীয় আর্মির হাতে, ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের হাতে। তাই চীন যদি ভুটানকে দখল করতে আসে তাহলে কিন্তু ভারত ছাড়া ভুটানের কোনো উপায় নাই। এখন ভারত যদি বলে আমরা সাহায্য করব না, আগে তোমাদেরকে রাজ্য হতে হবে, তখন কিন্তু ভুটান বাধ্য। তাই এই চীনের ভয়ে হয়তো ভুটানের ভারতে সংযুক্তি হওয়ার একটা প্রসঙ্গ সামনে আসছে। অন্যদিকে ভুটানের সাথে ভারতবর্ষের দীর্ঘদিনের ভালো সম্পর্ক, দুই দেশ কিন্তু একে অপরকে ব্যাপক সাহায্য করেছে, ভারত অনেক বেশি সাহায্য করেছে ভুটানকে। তাই ভুটানের কাছে কিন্তু ভারত হলো বিশ্বস্ত বন্ধু। তাই বিশ্বস্ত বন্ধুর প্রতি যে হেলে যাওয়া বা তাকে সংযুক্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে আরও এই বিষয়ে যে ভুটানের রাজা কিন্তু একাধিকবার রিসেন্টলি ভারতে এসছে, ভারতকে তার একটা দেশের সাথে তুলনা করেছে, ভারতের সঙ্গে তার সম্পর্ক তুলনা করেছে, এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে ভাই হিসেবে সম্বোধন করেছে। তখনই কিন্তু অনেকে হয়তো বলছে ভুটানের রাজা হয়তো চাইছে মনে মনে যে ভারতের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। অন্যদিকে দুই দেশের সংস্কৃতি, ধর্ম, শিক্ষা দীক্ষা সবই এক, তাহলে কিন্তু দুই দেশের মধ্যে যদি সংযুক্তি ঘটে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন ভুটান যদি ভারতের সঙ্গে যুক্ত হয় তাহলে দুই দেশের কি সুবিধা হবে? মেনলি ভুটান আছে ভারতের আন্ডারে, বিশেষ করে এই যে নিরাপত্তা ক্ষেত্রে, আর ভুটানের ভয় চীনকে নিয়ে, কারণ চীন তিব্বতকে দখল করে রেখেছে। তাই ভুটান যদি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে ভুটানের নিরাপত্তা নিয়ে কোনো ভয় থাকবে না, চীনের প্রতি কোনো ভয় থাকবে না, কারণ ভারতীয় আর্মি কিন্তু ভুটানকে রক্ষা করবে, কারণ ভুটান তখন ভারতবর্ষের নতুন রাজ্য হয়ে যাবে। অন্যদিকে ভারতীয় নিরাপত্তা ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সুবিধা হয়ে যাবে। চীনের বিরুদ্ধে কিন্তু একটা বিরাট বড় প্রতিবন্ধকতা গড়ে তুলতে পারবে ভারতের, যেখানে কিন্তু ভারতের নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়, যেমন ডোকালাম কিংবা চুম্বি ভ্যালি কিংবা নর্থ ইস্টে কিংবা আমাদের এই চিকেন নেকে, এগুলো কিন্তু আরও ভারতের ক্ষেত্রে নিরাপত্তাতে সাহায্য করবে। অন্যদিকে ভুটান যদি ভারতে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। তাহলে ভুটান ভারতবর্ষের রাজ্য হয়ে গেলে ভুটানের উন্নতিতে ভালোভাবে সাহায্য করতে পারে ভারত। তখন ভুটান নিজের রাজ্য যেমন সিকিম হয়েছে, ভুটান কিন্তু আরও অনেকটা উন্নত হয়ে যাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন বা বিভিন্ন ক্ষেত্রে। অন্যদিকে দুই দেশেরই কিন্তু নীতি সেম, দুই দেশের কালচার সেম, দুই দেশের ধর্ম সেম, শিক্ষা সেম, একই দেশে অন্তর্ভুক্ত হলে কিন্তু সমস্যা হবে না, বরঞ্চ অনেক সুবিধা হবে। অন্যদিকে ভুটান কিন্তু হিমালয়ের কোলে অবস্থিত, প্রাকৃতিক সম্পদে কিন্তু একবারে ভরপুর, আর সেটা কিন্তু ভারতের জন্য একটা বিরাট বড় সুবিধা হবে। এখন ভুটান কি সত্যি সত্যি ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হবে? সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে সিকিম কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো। একটু আগে বললাম সিকিম, নেপাল, ভুটান কেউই কিন্তু স্বাধীনতার সময় ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি। তারা বলেছিল আমরা কিন্তু ভারতের অংশ নয়, আমরা অলরেডি কিন্তু স্বাধীন দেশে আছি। স্বাধীনতার সময় কিন্তু সিকিমকেও কিন্তু বলা হয়েছিল ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সিকিম কিন্তু রিফিউজ করেছিল এই ভুটানের সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে 1973 সালে সেখানে কিন্তু সিকিমের যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রের বিরুদ্ধে কিন্তু ব্যাপক বিদ্রোহ করে সাধারণ মানুষ। তখন সিকিমের রাজা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চায়। আর আমরা জানি ইন্দিরা গান্ধী বুদ্ধিমত্তা কিন্তু সবার থেকে আগিয়ে, এবং তার কিন্তু অন্য প্ল্যান মাথায় খেলছিল। সে তখন বলে আমরা তো একটি গণতান্ত্রিক দেশ, তাই আমরা গণতান্ত্রিক দেশে কোনো রাজতন্ত্রকে সাহায্য করতে পারি না। তাই সিকিমে যদি রাজতন্ত্রের বদলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আমরা সাহায্য করতে যাব। তা সেই নিয়ে কিন্তু সিকিমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ইন্দিরা গান্ধী বুদ্ধি করে রাজার কাছ থেকে ক্ষমতা চলে গেল কার কাছে? ক্ষমতা দিয়ে দিল কার কাছে? দিয়ে দিল মানুষের কাছে। আর মানুষের মধ্যে বিরাট বড় সংখ্যার মানুষ কিন্তু তারা ভারতের সংযুক্তির কথা প্রকাশ করে। ভোট হয়, বেশিরভাগ মানুষ ভোট দেয় যে আমরা ভারতের সংযুক্ত হবে। তার ফলে কেন্দ্র সরকার নড়ে চড়ে বসে এবং সংবিধান সংশোধন করে আমাদের সিকিমকে নতুন রাজ্যের মর্যাদা দেওয়া হয়, সিকিম ভারতের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। এটা হয় 1975 সালে। এখন আমরা শেষ মুহূর্তে এসে বুঝতে পারবো যে ভুটানের ভারতের সংযুক্তির কতটা সম্ভাবনা আছে। ভুটানের ভারতের সংযুক্তি কিন্তু সহজ নয়, অনেক জটিল বিষয়। মনে রাখতে হবে এটা সোশ্যাল মিডিয়াতে আমরা বলছি, কিন্তু ভারত সরকার এ নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি। মনে রাখতে হবে ভারতের একটা নীতি আদর্শ আছে, এদেশ গান্ধীজির দেশ, এদেশ যে স্বামীজির দেশ। এদেশ কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো দেশকে প্রথমে অ্যাটাক করে না, কোনো দেশের স্বাধীনতা কিন্তু হরণ করে না, এমনকি কোনো দেশকে কিন্তু জোর করে সংযুক্তি
করিয়ে নেয় না। তাহলে কিন্তু 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতকে কিন্তু সুযোগই ছিল বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে নেওয়া, ভারত কিন্তু করেনি। অন্যদিকে এই সিকিমকে আগে কিন্তু চাইলে ভারত সংযুক্ত করতে পারত, ভারত কিন্তু করেনি। যখন সিকিমের মানুষ চেয়েছে তখনই করেছে। অন্যদিকে পাক অকুপাইড কাশ্মীর, যা পাকিস্তানের আন্ডারে, সেইটা চাইলে কিন্তু ভারত সহজে ভারতের সঙ্গে সংযুক্ত করে নিতে পারে, কিন্তু ভারত করেনি। যদি পাক অকুপাইড কাশ্মীরের মানুষ চায় তখনই ভারত করবে, তার আগে কিন্তু নয়। ঠিক তেমনই সিকিমের মানুষ চেয়েছিল, তাই ভারত সিকিমকে নতুন রাজ্যের মর্যাদা দিয়েছে। তাই যদি ভুটানের মানুষ চায় কিংবা ভুটানের রাজা চায়, তবেই কিন্তু ভারত ভুটানকে তাদের সঙ্গে যুক্ত করবে। এখন ভুটানের রাজা দীর্ঘদিন ধরে বলেছে আমরা স্বাধীন, কারণ আমরা জানি রাজতন্ত্র সুবিধা হচ্ছে, তার ছেলে তার নাতি তার রাজতন্ত্রে থেকে থেকে যাবে। তাই কোনোদিনই কোনো রাজা কিন্তু চাইবে না যে ভারতের সঙ্গে সংযুক্ত হতে। এখন রাজার বিষয়টি বাদ গেল, এলো সাধারণ মানুষ। সিকিমের মতনই যদি ভুটানের মানুষও যদি রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং তারা যদি চায় যে না আমরা এর থেকে ভারতের থাকলে আরও ভালো থাকবো, ভারতের সঙ্গে সংযুক্ত হতে চায়, তাই যদি প্রস্তাব দেয়, তাহলেই কিন্তু ভারত সরকার সেখানে হস্তক্ষেপ করবে, সিকিমের মতো ভুটানকে ভারতের সঙ্গে সংযুক্ত করবে। তাই এখন কিন্তু ভারত সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এরকম বিষয়টা কিন্তু ভারত সরকারের মাথায় কতটা আছে সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। বিষয়টা কিন্তু নির্ভর করছে ভুটানের উপর, ভুটানের মানুষের উপর। এখন এইটা বিষয়টা নিয়ে আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি বা বলছি, এটা কিন্তু আবার ভারত ভুটানের যে বৈদেশিক নীতিতে সমস্যা দেখা দিতে পারে। তবে এখানে আবার যদি চীন রেগে যায়, চীন যদি ভুটানকে আক্রমণ করতে আসে, তখনই কিন্তু ভারত ভুটানকে সাহায্য করবে। তখন পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। বর্তমানে কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে হয় না। দেখা যাক আগামী ভবিষ্যতে কি হয়। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি ভুটানের এই ভারতের অন্তর্ভুক্তি নিয়ে কি বলতে চাইছেন বা আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।